নমস্কার, 5টার 5 মিনিটে নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 60 লক্ষ বিচারাধীন, সেই 60 লক্ষ বিচারাধীনের তাদের নিষ্পত্তি করতে হবে 45 দিনের মধ্যে। বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য যে 60 লক্ষ বিচারাধীনের বিচার বা তাদের তথ্য নথি সব দেখে নিয়ে তাদেরকে তাদের হয় তারা ভোট দেওয়ার যোগ্য বা তাদের নাম তালিকা থেকে ডিলিট হবে, এটা ঠিক করার জন্য 45 দিন কম সময়, যথেষ্ট কঠিন কাজ। সময় কাজ যদিও শেষ করবেন তারা, বিচারপতি বাগচি আশাবাদী, কিন্তু কাজটা খুব একটা সহজ নয়, কঠিন কাজ। এই মন্তব্য কেন করছেন বিচারপতি? আজ সুপ্রিম কোর্টে যখন বাংলার এসআইআর মামলা হলো, তখন এসআইআর মামলায় ঠিক কি কি প্রসঙ্গ উঠে এলো, সওয়াল জবাব শুনানিতে ঠিক কি কি হলো জানবো। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে এটা মেনে নিচ্ছেন বিচারপতি যে 45 দিন সময়টা সত্যি কম সময়, 60 লক্ষ বিচারাধীনের তথ্য নথি সব কিছু দেখে কে ভোট দেওয়ার যোগ্য আর কে নন সেই লিস্ট তৈরি করা। আর কি কি বিষয় উঠে এলো? একেবারেই দেখো অতনু, এই মুহূর্তে বাংলার এসআইআর এমন একটি জায়গায়, বাংলার এসআইআর মামলা এবং এসআইআর নিয়ে নির্বাচনের পরবর্তী বেশ কিছু প্রশ্ন এমন একটা জায়গায় রয়েছে যেখানে বেশ কিছু জরুরি প্রশ্নের জবাব পাওয়া দরকার, এবং তাও একেবারে টাইম বাউন্ড ম্যানারে। তার কারণ কি? তার কারণ নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং যে আরপি অ্যাক্ট রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী বলা রয়েছে যে নমিনেশনের শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হতে হবে। অর্থাৎ বাংলায় যে 2 দফায় নির্বাচন রয়েছে সেই নিয়ম মানলে 6 তারিখে এবং 9 তারিখে 2টি পর্যায়ে যে ভোট রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলির ভোটার তালিকা ফ্রিজ করতে হবে। এবার অ্যাডজুডিকেশন লিস্ট বেরিয়েছে এবং রাজ্যের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আনুমানিক 27 থেকে 28 লক্ষ নাম ক্লিয়ার হয়েছে, এর মধ্যে কত নাম বাদ গিয়েছে তারা জানেন না, কিন্তু মোট সংখ্যাটা 60 লক্ষ এবং হাতে সময় কম। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজ সম্পূর্ণ হবে কিনা সেই প্রশ্ন তারা তোলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটার রোল বা ভোটার তালিকাকে ফ্রিজ করে দেওয়ার সময়সীমা যাতে বাড়ানো হয় সেই আবেদন করা হয়। তার সঙ্গে সঙ্গে কি আবেদন করা হয়েছিল? আবেদন করা হয়েছিল যে এরকম অন্ততপক্ষে 14 জন প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, যারা প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু তারা এখনও অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন, তাদের নাম যাতে তাড়াতাড়ি ক্লিয়ার করা হয়। এর পাশাপাশি উল্লেখ করা হয়েছিল যে এই যে গোটা প্রক্রিয়া চলছে সেখানে দাঁড়িয়ে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল এখনও প্রপারলি ফাংশনিং হয়নি, সেই ট্রাইব্যুনালকে ফাংশনিং করা হোক এবং এটা সুনিশ্চিত করা হোক যাতে যারা বৈধ ভোটার তারা প্রত্যেকেই যেন এই অ্যাডজুডিকেশন লিস্ট থেকে তাদের নাম ক্লিয়ার হয় এবং তারপরেই যেন ভোটার তালিকা ফ্রিজ হয়। এই সমস্ত সওয়ালের পরিপ্রেক্ষিতেই বিচারপতিরা তারা উল্লেখ করেন যে এই যে মাত্র 45 দিনের মধ্যে 60 লক্ষ নামের অ্যাডজুডিকেশন তালিকা ক্লিয়ার করা একটা বড় সড়ো কাজ এবং সেই কাজটাই জুডিশিয়াল অফিসাররা করছেন এবং বিচারপতিরা বিশ্বাস রাখেন যে জুডিশিয়াল অফিসাররা সেই কাজটা শেষ করতে পারবেন সময়ের মধ্যেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে বিচারপতিদের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। তারা বলছেন যে যে পর্যায়ে অর্থাৎ প্রথম নির্বাচন রয়েছে, প্রথম ফেজের নির্বাচন যে সমস্ত বিধানসভা কেন্দ্রে রয়েছে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রের আওতায় যে সমস্ত ভোটাররা অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন তাদের নাম আগে প্রায়োরিটি বেসিসে ক্লিয়ার করা হোক। তারপরে দ্বিতীয় ফেজের নির্বাচনের সময় যে সমস্ত ভোটাররা অ্যাডজুডিকেশন লিস্টে থাকবেন তাদের নাম ক্লিয়ার করা হোক। যে সমস্ত প্রার্থীরা তাদের নাম অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে তাদের হয়ে তাদের রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে, তারা বৈঠক করুন এবং এই আবেদন জানাক যেন এই যে 14 জন প্রার্থী রয়েছেন তাদের অ্যাডজুডিকেশন লিস্ট থেকে তাদের নামটা খুব তাড়াতাড়ি যাতে ক্লিয়ার করে দেওয়া হয়। এর পাশাপাশি বলা হয়েছে যে ট্রাইব্যুনাল সেটাও যাতে দ্রুত ফাংশন করতে শুরু করে, জেলায় জেলায় যাওয়ার বদলে ট্রাইব্যুনাল যদি একটা জায়গাতেই কাজ করতে পারে সেই ব্যবস্থা করা যায় কিনা সেটা নিয়েও কমিশনকে বলা হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে। এদিনের যখন সওয়াল জবাব চলছিল সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত উল্লেখ করেন যে তিনি একটি সংবাদ মাধ্যমের আর্টিকেলে তিনি এটা পড়ছিলেন যে সমস্ত অন্যান্য রাজ্য যেখানে এসআইআর হয়েছে সেখানে কার্যত নির্বিঘ্নেই এসআইআর
সম্পন্ন হয়েছে, কিন্তু বাংলাতেই এসআইআর নিয়ে যাবতীয় সমস্যা, যদিও অন্য রাজ্যের ক্ষেত্রে নাম বাদ যাওয়ার শতাংশটা অনেক বেশি। তবে সেখানে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন যে দুটো বিষয় তিনি উল্লেখ করেন। এক, যে সময়ের বিষয় নিয়ে যে রাজ্যের তরফ থেকে এই কারণেই সময়টা যে খুব কম সেটা উল্লেখ করে তাদের পিটিশনে প্রথমেই জানানো হয়েছিল, এবং তিনি এটাও বলেন যে অন্যান্য রাজ্যে যেরকম ভাবে এসআইআর করা হয়েছে বাংলায় তার থেকে আলাদাভাবে এসআইআর করা হয়েছে। বাংলায় মধ্যরাতে সিএসকে বদলি করে দেওয়া হয়েছে, বাংলায় অ্যাডজুডিকেশন লিস্ট তৈরি হয়েছে। এই বক্তব্য আজকে সওয়াল জবাবে উঠে আসে। তবে অতনু, একেবারে বিচারপতিরা তারা এটা স্পষ্ট করে দিয়েছেন যে তারা বিশ্বাস রাখছেন যে এই অ্যাডজুডিকেশন লিস্ট ক্লিয়ার করা সম্ভব হবে। আগামী 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই অ্যাডজুডিকেশন লিস্ট কতটা ক্লিয়ার হয়েছে সেটা তারা বুঝতে পারবেন, এবং তারপরে দাঁড়িয়েই তারা পরবর্তী সিদ্ধান্ত এই বাংলার এসআইআর সংক্রান্ত বিষয় নেবেন। অতনু, ধন্যবাদ। আদালত বলেছে যে প্রত্যেককে নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে, এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন। बीजेपी जिंदाबाद, बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की, भारत माता की, वंदे 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 मातरम। বিজেপিতে যোগ দিলেন বংশীবদন বর্মন, উত্তরবঙ্গের রাজনৈতিক নেতা এবং উত্তরবঙ্গের নেতা, এবং গিরিজা শঙ্কর রায়, তিনিও রাজবংশী সম্প্রদায়ের নেতা। অর্ঘ রায় প্রধান, যিনি দধিরাম রায়ের সঙ্গে কাজ করবেন। শুভেন্দু অধিকারী রয়েছেন, এখানে রয়েছেন মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, রাজ্য সভাপতি রয়েছেন সুনীল ভট্টাচার্য। তিনি এখনো আমাদের রাজবংশী ভাষা একাডেমি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন। নির্বাচন বিধি চলছে, সরকারি পোস্ট। তিনি সমর্থন ঘোষণা করছেন ভারতীয় জনতা পার্টিকে। তার সপক্ষে তিনি একটি দুটি কথা বলবেন, প্রশ্ন যা নেওয়ার শ্রমিকদা নেবেন। নমস্কার। আমার রাজবংশী ভাষাতে নমস্কারটা দণ্ডবোধ করে, যেহেতু আমি রাজবংশী মানছি, রাজবংশীতে কই, প্রয়োজন বাংলাও কই। বেশি কিছু খবর নয়, বেশি কিছু বলবো না। আমার মূল উদ্দেশ্যটা হলো আমার রাজবংশী কমিউনিটির সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, যেগুলো এতদিন সম্পূর্ণভাবে বিকাশ করার সুযোগ আসেনি। আমার একটাই কথা, কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে যারা ভারতবর্ষকে দেখাশোনা করেন বা বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ভাষার রক্ষণাবেক্ষণের সচেষ্টতা করতেছেন, সেই দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সাংবিধানিক কিছু সেভার্ট রাইট বা অধিকার আছে সেগুলো দেখবেন বলে কথা বলছেন। যেমন আমাদের অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট একটা নারায়ণী ব্যাটালিয়ন বলে কথা আছে, সেগুলো দেখবেন। আমরা এই বড় সবচেয়ে পাওনা হচ্ছে আমাদের রাজবংশী ল্যাঙ্গুয়েজকে অষ্টম তটে অন্তর্ভুক্ত করবে, এটাই বড় পাওনা। আর এনাদের নীতি আদর্শ দেশ রক্ষার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বলে বা খুব গ্রহণযোগ্যতা আছে বলে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আজকে। ওভার। হ্যাঁ, অর্ঘ যদি 1 মিনিট বলতে চাও, ছটায় এক মিনিট সংখ্যা বলো, বাকি এটা একটু নমস্কার।
আজকে না আসছে না, এটাই বলবো, একদম সংক্ষেপে বলবো, একদম শ্রমিকদের ন্যাশনাল প্রেসিডেন্টকে ছেড়ে এসেছেন না। আমাদের যে দলের সঙ্গে যুক্ত হলাম, আরেকটি দলে ছিলাম, যে দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে তার সঙ্গে মানাতে পারলাম না। পরেশ অধিকারীর সঙ্গে বলুন আপনার একদম সেই বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয় তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না, মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তাই আজকে আমি শুভেন্দুদা এবং শ্রমিকদার হাত ধরে, এবং লকেটটি আছেন, তাদের হাত ধরে আজকে এই দলে যুক্ত হলাম। আমি শ্রমিকদাকে বললাম যে আপনার পড়াশোনা আমি যখন বিধায়ক ছিলাম তখন দেখেছি, আপনার কাছে এসে আরো অনেক কিছু জেনে যাব, ছাত্র হিসাবে থাকবো। আর শুভেন্দুদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের সেই নন্দীগ্রাম আন্দোলন থেকেই দাদার সঙ্গে আমার সম্পর্ক। আজকে দাদার আশীর্বাদ চেয়েছি, তাই দাদাকে সামনে রেখেই আজকে এই দলে সম্পৃক্ত হলাম। আগামী দিন আমি আশা করব এই পরিবারে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ভারতীয় জনতা পার্টি, সেই পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি যে না, আমি আজকে একটি মূল্যবান সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। শেষ। আমি শ্রমিকদা প্রশ্ন নেবেন, তার আগে বলি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিনের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি সম্ভবত উত্তরবঙ্গে আছেন। আমি শ্রমিকদা এবং পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার ওনাকে আজকে এই উপহারটা দিলাম উত্তরবঙ্গ। শ্রমিকদা বলুন। সব দলকে বলছি একটা রাজনৈতিক দলের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামুন, কে বাম কে ডান সেটা বলে যান, আমার পক্ষে থাকতে হবে না, এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইতে নামুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে। সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, এমনকি দেশের রাষ্ট্রপতির উপরও আক্রমণ চলবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তা থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। মুখে না বললেও কি সমর্থন চাই না, কিন্তু বামেদের বা বাকি দলগুলি সমর্থন চাইছেন? তৃণমূল কংগ্রেসের কোন বক্তব্যের কোন প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে, তৃণমূল মেধাকে প্রতারিত করেছে, তৃণমূল জমির পাট্টা গরিব কৃষকদের থেকে কেড়েছে, তৃণমূলের কারণে আলু চাষি আত্মহত্যা করছে। এই সরকারটা কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, এই সরকার শিল্প বিরোধী সরকার, এই সরকার শিক্ষা বিরোধী সরকার। তো মানুষ জীবনের সর্বক্ষেত্রে যে রাজনৈতিক দলটা দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে, আমার মনে হয় না তাদের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার প্রয়োজন আছে বলে কোনো মানুষ মনে করছেন। 60 লক্ষ নাম বিচারাধীন। এই 60 লক্ষ নামের মধ্যে থেকে 29 লক্ষ নামের ফয়সালা হয়েছে, অর্থাৎ তাদের নাম, তাদের মধ্যে কিছু মানুষের নাম থাকবে ভোটার লিস্টে, কিছু মানুষ অবৈধ ভোটার হিসেবে পরিগণিত হবেন, তাদের নাম ডিলিটেড লিস্টে থাকবে। কিন্তু এই হিসেবটা কত? কত নাম বাদ গেল, কত নাম ভোটার লিস্টে ঢুকলো, কমিশন নিজেই জানে না। কমিশনই জানে না কত নাম বাদ। মাঝরাতে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা বের করা হয়েছে, 29 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি, সেটা জানাচ্ছে, এই নাম্বারটা জানাচ্ছে। কিন্তু সংখ্যাটা কত, কত নাম ঢুকলো ভোটার লিস্টে?
এখনো স্পষ্ট নয়। কত নাম বাদ গেল তাও স্পষ্ট নয়। এমনকি এই 29 লক্ষ বিচারাধীনের সবার নামও প্রকাশ নয়। কত নাম নতুন ভোটার তালিকায় যুক্ত অস্পষ্ট। একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করি কি রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। জুডিশিয়াল অফিসারদের থেকে যে নামগুলো আসবে সেগুলো শুধু পাবলিশ করা কাজ, মানে হিসেব করার কোনো কাজ নেই। কত নাম ভোটার তালিকায় যোগ হলো, কত নাম বাদ গেল, এসব হিসেবের কোনো ব্যাপার নেই। কমিশনকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। The election commission has still not declared how many names have been deleted in the supplementary list. That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce. I do not know what is the political vendetta. Why they are cheating the people? Why they are misleading the people? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। এবার এই যে বিচারাধীনদের তালিকা থেকে কাউকে ভোটার লিস্টে ঢোকানো হলো আর কাউকে বাদ দেওয়া হলো, এর কিছু কিছু জায়গায় এমন এমন নজির তৈরি হয়ে যাচ্ছে। ধরুন যদি বারাসাতের ছবি আপনাদের দেখাই, বারাসাতের ছবি দেখাই, 68 জন বিচারাধীন ছিলেন একটি বুথে, তার মধ্যে থেকে 64 জনেরই নাম বাদ। মাত্র 4 জনের নাম নতুন ভোটার তালিকায়, বারাসাতের 175 নম্বর বুথ, যেখানে 68 জনের মধ্যে থেকে 64 জনের নাম বাদ। ক্ষুব্ধ বাসিন্দারা, সব নথি জমা পড়েছে, তারপরেও কেন নাম বাদ? হয়রানি, চরম হয়রানির অভিযোগ। লিস্টে বেরিয়েছে, তা ওখানে লেখানো আছে যে নাম মুছে গেছে, ডিলিটেড হয়ে গেছে। এর আগে বিচারাধীন ছিল এতদিন। আমার পরিবারে 3 জন বিচারাধীন ছিল, তারা 3 জনেই ডিলিট হয়ে গেছে। কোনো অবধি কোনো ইনফরমেশন নেই এদের কি হবে, এরা কিভাবে অ্যাপিল করবে বা কোথায় মানে কেস করবে বা কিভাবে নামটা তুলবে। তোমার নামটা আগেই বাদ গেছে, ডিলিট হয়ে গেছে, বা আমার নামটা কি বিচারাধীন ছিল, এতদিন বিচারাধীন ছিল, আজকে কালকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। হ্যাঁ, হিয়ারিংয়েও ডাকা হয়েছিল। যা যা ডকুমেন্ট আমাদের ছিল অ্যাভেলেবেল, যা যা আমরা সাবমিট করার মানে ক্ষমতা ছিল তা তা করেছি, এবার ডিলিট করা হয়ে গেছে। নির্বাচন কমিশন আশা করি সেই প্রবলেমটা সলভ করবেন, শুনছি তো তাই, যে পরে হয়তো অ্যাপ্লাই করার ব্যবস্থা থাকবে নতুন করে। কি বলবেন মানে এখন ওই দেখুন খড়দার ছবি, সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ, খড়দার, বন্দিপুর, জামনাকাটা, বিক্ষোভ সেখানে। 33 জনের নাম বাদ। কি বলবেন মানে এখন কত আজ সকাল থেকে বিক্ষোভ খড়দার, বন্দিপুরের জামনাকাটায়। না, নাম নেই। কেন নেই সেই জানে কেন নেই। আমাদের আর সব 4টে ভাই বোনের আছে, আমার মেয়ের আছে, আমার স্বামীর আছে, আমার নেই। আমার বিয়ে হয়েছে 30 বছর হচ্ছে, আমি 30 বছর ধরে এখান থেকে এসে ভোট দিচ্ছি, আর এবারে বলে ভোট হবে না। আমাদের 90 জনের নাম জুডিশিয়ালি রাখা হয়েছিল, ফার্স্ট লিস্টে আসেনি। সেকেন্ড লিস্টে দেখা যাচ্ছে 33 জনের নাম আবার বাদ চলে গেছে। এরা অন্ধকারে থেকে গেল। আগামী মানে এরা কি করবে এবার ভাবতে পারছে না। একটা বিজেপির একটা সারা বাংলা জুড়ে একটা চক্রান্ত, ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। এ তো না জনতা, নেতা তৃণমূলের প্রার্থী গোলাম রব্বানী, গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী, তারও নাম নেই। বিচারাধীন ছিলেন, অ্যাডজুডিকেশনে নাম ছিল, এবার সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম নেই। তার মানে যিনি প্রার্থী তারই ভোটাধিকার থাকলো না, যেতে হবে ট্রাইব্যুনালে। কি বলছেন গোলাম রব্বানী? চঞ্চল রয়েছেন আমার সঙ্গে। চঞ্চল,
দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর বিধানসভায় প্রায় 78,000 ভোটারের নাম কিন্তু বিচারাধীন তালিকায় ছিল। তার মধ্যে নাম ছিল এই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন গোলাম রাব্বানী, তার নামও কিন্তু সেই বিচারাধীন তালিকায় ছিল। সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরও তার বিচারাধীন তালিকায় নিয়ে তো প্রথমেই খবর পেয়েছিলেন। তারপর গতকাল রাতে যখন সাপ্লিমেন্টারি যে লিস্ট, ভোটার লিস্ট যখন নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়, সেই নির্বাচন কমিশনের লিস্টে কিন্তু তার নাম নেই এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন এবং এরপরে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে কিন্তু খবর করে দিয়েছেন। আর কোথাও এবং কিভাবে তার নাম উঠবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে মন্ত্রী গোলাম নবী তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাম রাব্বানী। ধন্যবাদ। আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, এপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিট, পাসপোর্ট সব জমা করে দিয়েছি, তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। সবাই তো আমরা প্যানিক, এটা কি হচ্ছে? যদি এরকম হয় তাহলে তো ডেমোক্রেসি শেষ। নমিনেশন হবে বা হবে না এটা নিয়ে আমি চিন্তা নেই। আমার 78,000 ভোট আমার বিধানসভা থেকে, 4,80,000 ভোট আমাদের জেলা থেকে, 60 লক্ষ ভোট আমাদের পশ্চিমবাংলা থেকে, এটা নিয়ে আমরা চিন্তা আছি। আরো এক তৃণমূল প্রার্থী কাজল শেখ বীরভূমের হাসনের প্রার্থী। না, সাপ্লিমেন্টারি লিস্ট যখন কাল রাত 11:45 বেরিয়েছে, দেখা যাচ্ছে তার নাম নেই, অর্থাৎ তার নাম ভোটার তালিকা থেকে বাদ। তৃণমূল প্রার্থী কাজল শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ। অক্ষয় আছে আমার সঙ্গে। অক্ষয়, কাজল শেখ কি বলছেন? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম এসআইআর এর যে বিচারাধীন তালিকা সেখানে ছিল এবং তারপরে তাকে দল প্রার্থী করেছে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্র থেকে। তিনি এমনকি জিয়ার লেখন করে দিয়ে শুরু করে প্রচারও শুরু করেছেন। তবে তার সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকা, সেই তালিকায় হাসন কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কাজল শেখের নাম কিন্তু এই মুহূর্তে নেই। তবে কাজল শেখ তিনি যেটা দাবি করেছেন যে আদালতের প্রতি তাদের আস্থা আছে এবং দু একদিনের মধ্যে হয়তো বা তার নাম থাকতে পারে। তবে তার যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকার নাম নেই, তো এখানেও কিন্তু কোথাও যেন একটু চিন্তার ভাঁজ থেকে, তার কারণ তিনি হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এবং সামনে মনোনয়ন পত্র দাখিল চিন্তা তো হবে। ধন্যবাদ। কিছু নাম বেরিয়েছে, বাকি আরো কিছু নাম বাকি আছে। আমিও আছি, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে ছিল, জেলার মহিলা নেত্রী, উনিও বলছে ওনার নামটা আসেনি, অল্প দিনের মধ্যে এসে যাবে। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে, অল্প দিনের মধ্যে নাম এসে যাবে। তবে এমন অনেক প্রার্থীও আছেন যাদের নাম ছিল ওই বিচারাধীনের তালিকায়, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম উঠেছে। যেমন ধরুন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। জাকির হোসেন কি বলছেন? প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, জঙ্গিপুরের যিনি বিধায়ক বা জাকির হোসেন, তার এবং তার পরিবারের প্রত্যেকেরই নাম কিন্তু তালিকাতে বিচারাধীন তালিকায় ছিল এবং সেই নিয়ে কিন্তু যথেষ্টভাবে উৎকণ্ঠায় ছিলেন। এবং শুধু তো জাকির হোসেন নাই, সাগরদিঘির যিনি প্রার্থী বাইরন হোসেন, তারও কিন্তু একই। এবং দুজনেরই তালিকা যে তালিকা বের হয়েছে তাতে দেখা যাচ্ছে জাকির হোসেন এবং তার পরিবারের নাম যেরকম উঠেছে, বাইরনের নামও কিন্তু উঠেছে এবং দুজনেই কিন্তু স্বস্তি, যথেষ্টভাবে স্বস্তি। এবং প্রচার যেহেতু শুরু হয়ে গিয়েছিল, নাম কবে উঠবে এই নিয়ে কিন্তু যথেষ্টভাবে উৎকণ্ঠাই ছিল, কিন্তু দুই প্রার্থীর নাম ওঠাতে যথেষ্টভাবে স্বস্তি তৃণমূল শিবিরে। ধন্যবাদ। আমি বৈধ ছিলাম, সমস্ত মানুষই বৈধ আছে। নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আমাদের মুর্শিদাবাদ বাংলার মানুষকে হ্যারাস করার জন্য করেছিল। আপনারা দেখতে পেলেন বৈধ ছিলাম বলে ভোটের নামে উঠেছে আমার, এবং অনেক মানুষেরই উঠেছে, এবং যেগুলো বাদ দিয়েছে সেগুলোও ওঠার মতো আছে। আমরা চাই আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটা মানুষকে আমরা সহায়তা দেব। বিজেপি প্রার্থী কলিতা মাঝি, আউসগ্রামের বিজেপি প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন তালিকায়। দেখা গেল সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম উঠেছে, অর্থাৎ ভোট দিতে আর কোনো বাধা নেই। কলিতা মাঝি বৈধ ভোটার হিসেবে বিবেচিত হলেন। কদিন আগে ব্রিগেডে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। তো এই সভায় আলিপুরদুয়ার থেকে 300 টাকা দিয়ে এক দিনমজুরকে আনা হয়েছিল, কিন্তু সভা শেষে বিজেপি কর্মীরা তাকে আর ফিরিয়ে নিয়ে যাননি। তিনি নিজের রাস্তা চিনতে পারেননি, ভুল ট্রেনে উঠে পড়েছেন, চলে গেছেন বিহারে। এবার বিহারে গিয়ে বাংলায় কথা বলার জন্য বেধড়ক মার খেয়েছেন, শেষমেশ অবশ্য পুলিশের সাহায্যে ঘরে ফিরেছেন। পোল্যান্ডে ওগুলো চলো কলকাতা যাই ঘুরে আসি, মোদী সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে 300 টাকা দিব, খাওয়া দাওয়া দিব, চলো যাই, ঘুরে দেখে আসবো। 14ই মার্চ ব্রিগেডে সভা করেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার থেকে সেই সভায় গিয়ে বিপদে। আতঙ্ক কাটছে না আলিপুরদুয়ারের কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মনের। কুমারগ্রামের ভলকা 12বিশা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সোমনাথ বর্মন দিনমজুরি করে পেট চালান। তার অভিযোগ, ব্রিগেডে মোদীর সভায় যাওয়ার জন্য এলাকারই এক বিজেপি কর্মী তাকে জোর করেন, 300 টাকা দেন, খাবার দাবার দেওয়ারও প্রতিশ্রুতি দেন। দিনমজুর এতে রাজি হন। আলিপুরদুয়ার থেকে আসেন ব্রিগেড সমাবেশে। অভিযোগ, সভা শেষে তাকে নিয়ে আর ফেরেননি ওই বিজেপি কর্মী। কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে দিনমজুর সোমনাথ বর্মন হাওড়া স্টেশনে চলে যান। সেখান থেকে উঠে পড়েন ভুল ট্রেনে, চলে যান বিহারের কিষানগঞ্জ। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় জোটে বেদম মার। দিনমজুরকে উদ্ধার করে পুলিশ, তারপর তিনি কিষানগঞ্জ থেকে কুমারগ্রামের বাড়িতে ফেরেন। পোল্যান্ডে ওগুলো চলো কলকাতা যাই ঘুরে আসি, মোদী সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে 300 টাকা দিব, খাওয়া দাওয়া দিব, চলো যাই, ঘুরে দেখে আসবো। করে গেলাম, মিটিং শুরু হলো, মিটিংটা দেখলাম, আমি দিকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে স্টেশনে বসে আছে। ওরা আমাকে ছেড়ে কেউ কোথায় গেছে নাই। তারপরে আমি তো একাই নাকাল হয়ে গেলাম। ওরা আমি বিহারে ট্রেনে উঠছি, বিহারে পাইছি, বিহারে আসিয়া ওরে ওই জায়গার পাবলিক লোকের সেবা দ্বারা বইলে আমাকে পুরা দমে পিটাইছে। তো আমি বলছি আমি মিটিংয়ে আসছি, তাছাড়া পুরো আগে পিটান, তারপরে পুলিশে দেখছিল, পুলিশে দেখে আমাকে পরে পুলিশ নিয়ে থানাতে ডাকছে। মারধরের জেরে অসুস্থ সোমনাথ রবিবার তার বাড়ি যান স্থানীয় তৃণমূল নেতারা। দিনমজুরকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে উনি ভুলবশত যে আসামগামী ট্রেনে না উঠে সে বিহারগামী ট্রেনে উঠেছে। উঠার পরে যখনই বিহারে নামছে, যে যখনই শুনছে যে বাংলা ভাষাভাষীতে কথা বলে তাকে বাঙালি বলে মানে অকথ্য ভাষা মানে এমন মারাচ্ছে। যাই হোক, আমরা আজকে হসপিটালে সুব্যবস্থা করলাম। দুঃখজনক ঘটনা এটা, যে এইভাবে আঘাত পেয়েছে উনি, মারধর করা হয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস যেভাবে নোংরা রাজনীতি করতেছে, তাদের যে হাত তোলার মাটি সরে যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।